ওকে, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। এইটা প্রিলিমিনারির জন্য যতগুলা টপিক আছে বাংলাদেশ বিষয়বলির জন্য, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলবো যে প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আমার দৃষ্টিতে সবচাইতে সহজে যে সাবজেক্টটাতে ভালো করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, এই জন্য প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার টাইমে আমার প্রথম দিকে এরকম মনে হতো, এবং আমার দুইটা ছোট ভাই ছিল, তাদের সাথে আমি গল্পও করতাম যে বাংলাদেশ আর আন্তর্জাতিক আমার জন্য খুবই টাফ হবে। কিন্তু কিছুদিন প্রিপারেশন নেওয়ার পরে এই সেম আমি আবার ওদের সাথে গল্প করতাম যে বাংলাদেশ বিষয়বলি হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং জোন। তো বাংলাদেশ বিষয়বলিকে স্ট্রং জোন বানানোর জন্য যে যে অধ্যায়গুলো ধারাবাহিকভাবে পড়া দরকার, তার মধ্যে আমি টপ প্রায়োরিটি দিই হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, ধরেন এই মৌর্য গুপ্ত বংশ, এই সমস্ত জিনিস যদি ধাপে ধাপে পড়ে আসা যায়, এইগুলো আমার কাছে মনে হয় যে খুবই, মানে বইতে যেভাবে তথ্য দিয়ে ঢালাই ভর্তি আছে সেইভাবে অনুযায়ী পড়তে গেলে আসলে ছেলেপেলেরা খেয়ে হারিয়ে ফেলে। এই জন্য আমার কাছে প্রিলিমিনারি প্রস্তুতির প্রথম অধ্যায় আমার কাছে মনে হয় বাংলাদেশ কৃষি সম্পদ, এরপরে বাংলাদেশের অর্থনীতি, তারপরে তখন বাংলাদেশ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা হয়ে যাবে, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, এইগুলো নিয়ে যখন সামগ্রিক ধারণা হয়ে যাবে তখন আমরা ব্যাকে গিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, চন্দ্রগুপ্ত মৌর্য টৌর্য শিখে আসবো। তাতে আসলে খুবই এনজয়েবল মনে হয়। এবং প্রিলিমিনারি পরীক্ষাগুলোর যে কোশ্চেনের রেশিও যদি আপনি করেন, বাংলাদেশের এই কৃষি সম্পদ এবং বাংলাদেশের মানে অর্থনীতি, এইগুলো জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসে। কৃষি সম্পদ বলতে শুধুমাত্র ধান পাট এইগুলা না, বাংলাদেশের মৎস্য সম্পদ, বনজ সম্পদ, প্রাণী সম্পদ, এই সবগুলাই কিন্তু কৃষি সম্পদের মধ্যে মূলত একত্রিত অবস্থায় আছে। আমরা বলেছি যে আমাদের বিসিএস প্রস্তুতি হবে একটা ডাইজেস্ট বেস, তো আমরা ডাইজেস্ট বেস প্রস্তুতি নিব। ডাইজেস্টে ইনফরমেশনগুলো খুবই জাস্ট ইনফরমেশন, লাইন বাই লাইন লেখা আছে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যে কৃষি রিলেটেড যে ইনফরমেশনগুলো, এইগুলো আমরা মূলত একটু প্যারা প্যারা আকারে সুন্দর গুছিয়ে লেখার পর যে আলোচনাগুলো আসলে টোটাল কৃষি সম্পদের আলোচনা ধরার জন্য দরকার, সেইগুলো আমরা আলাপ আলোচনা করার পরে দেন আমরা লাস্টে গিয়ে ডাইরেক্ট ডাইজেস্টে চলে গিয়েছি, এবং ডাইজেস্টে এই অধ্যায়ের যেগুলো ইনফরমেশন জানা দরকার সেইগুলো আমি মার্ক করে দিয়েছি। তো আপনারা ক্লাস শেষে এটাকে প্রিন্ট করেও নিতে পারেন, অথবা আপনি চাইলে, মানে যদি আপনার কাছে মনে হয় প্রিন্ট করতে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে, কেননা স্টুডেন্ট লাইফে বাইরে থেকে প্রিন্ট করতে, আমরা যখন হলে থাকতাম 1-2 টাকা পেজে প্রিন্ট করা যেত, এখন বোধহয় টাকা পয়সাও বেশি নেয়। যদি আপনি পারেন প্রিন্ট করে নেবেন, আদারওয়াইজ আপনি এই সফট কপি থেকে পড়বে না। তবে আমি সফট কপি থেকে পড়াটাকে খুব একটা পছন্দ করি না, কেননা এতে আসলে খুবই প্রবলেম হয়ে যায়। তবে একটা বিষয় হচ্ছে, এই কৃষি সম্পদ বা বাংলাদেশের অর্থনীতি পড়তে গেলে যে সমস্ত রেলিভেন্ট মন্ত্রণালয়ের আপনার তথ্য আমাদের জানা থাকা দরকার, মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য, সেই সমস্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোতে আসলে তথ্য অনেক বেশি পাওয়া যায় না। এটা খুবই খুবই দুঃখের বিষয়। এবং আপডেটেড তথ্য পাওয়া যায় না। যেমন আজকের আলোচনার মধ্যে ধরেন আমি বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে আপনাদেরকে যে একটা ছবি দিয়েছি, এটা বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া। এদের যে অ্যাচিভমেন্ট যে জায়গাগুলো আছে, তো সেই জায়গা থেকে তথ্য নেওয়া, বাট এটা খুবই আপডেটেড তথ্য না। বাংলাদেশের মৎস্য সপ্তাহ 2023-এরটা এখনো দেওয়া, 24-এরটা তাদের এখানে দেওয়া নাই। আপনারাও এইগুলা ফলো করবেন, এবং আপনারাও মন্ত্রণালয়গুলোর বা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে প্রথম অবস্থাতেই আমি আপনাদেরকে বলি, তথ্য নিয়ে ব্যাপক একটা ভেজাল বাংলাদেশ বিষয়বলিতে আছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই। গতদিন আমি ওদেসি ব্যাচে একটা ক্লাসে তথ্যের জটিলতা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। বাংলাদেশের পরিকল্পনা কমিশন বা পরিকল্পনা মন্ত্রণালয় দেশ নিয়ে পরিকল্পনা করে। ধরেন আপনি যদি আমাদের এই রাজবাড়ী জেলার মানুষের উন্নয়নের জন্য একটা প্রকল্প হাতে নেন, তাহলে প্রথম আপনার জানা লাগবে যে এই জেলায় মানুষের উন্নয়ন, তাহলে এখানে মানুষ কতজন আছে। 10 জন মানুষের প্রকল্প আর 100 জন মানুষের প্রকল্প তো সেম না। তো প্রবাসী বাংলাদেশে কত, এইটা গণনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রিপোর্ট দিয়েছে। গত লেকচারে আমি স্পেসিফিক আলোচনা করেছিলাম, আজকে আমার কাছে ওই ডেটাটা নাই, তাহলে আপনার ডেটাটা থাকলে আপনাদেরকে আমি ভালো মতন দেখাতাম। 2022 সালে বাংলাদেশের জনশুমারি এবং গৃহ গণনা হয়েছে প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে। এইটার টোটাল কাজ কি?
সঠিক তথ্যটা যেন পরিকল্পনা কমিশনের কাছে যায়, আর তারা সঠিক তথ্য অনুযায়ী দেশ নিয়ে পরিকল্পনা করতে পারে। সেই পরিকল্পনা মানে সেই জনশুমারি এবং গৃহ গণনাতে দেখানো হয়েছে বাংলাদেশ থেকে টোটাল প্রবাসী আছে মোটামুটি 50 থেকে 60 লাখের মধ্যে এরকম একটা সংখ্যা। কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেটা প্রায় 1 কোটির বেশি, এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেটাও 1 কোটির বেশি, আরও একটা বেসরকারি তথ্যতে সেটা প্রায় 1.5 কোটি। তাহলে আপনি চিন্তা করেন ডেটার গ্যাপ থাকতে পারে, ধরেন 19-20 থাকতে পারে, 1900 আর 19 লক্ষ গ্যাপ তো থাকতে পারে না এটা। তো এই ধরনের জটিলতা বাংলাদেশ বিষয় বলে পড়তে গেলে আপনারা পাবেন, দেখবেন অমুক জায়গায় এক তথ্য, আরেক জায়গায় এক তথ্য। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য গ্যাদার করেছি, আমার লেকচার শিটেও আপনারা তথ্যে অনেক সময় প্রবলেম দেখতে পাবেন। তো যদি এরকম হয় যে আপনি তথ্যে এরকম প্রবলেম পান, আপনার দৃষ্টিতে আপনি প্রবলেম ফেস করেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি আসে পরীক্ষায় এগুলা স্কিপ করবেন এক, অথবা আপনারা যদি সঠিক রেফারেন্স সহ তথ্য, অমুক বইতে কি বলছে এটা না, টোটাল ধরেন পত্রিকার রিপোর্টও কিন্তু অ্যাকচুয়ালি কোনো অথেন্টিক সোর্স না, উইকিপিডিয়ার তথ্য কখনো অথেন্টিক সোর্স না। যদি এইরকম সঠিক সোর্স থেকে আপনারা তথ্য পান সেগুলো আপনারা লিখবেন আর কি। তো এই জন্য হচ্ছে আদারওয়াইজ ওই তথ্য আপনারা মনে রাখবেন, আদারওয়াইজ যেইটা জায়গায় বিভিন্ন তথ্য আছে, এই টাইপের প্রশ্ন উত্তর করা থেকে নিজেদেরকে বিরত রাখা খুবই খুবই বিচক্ষণতার কাজ আর কি, প্রজ্ঞার কাজ। আমার মনে হয় এটা একটা বড় উইজডম। কেননা প্রত্যেকটা প্রিলিমিনারি শেষেই দেখবেন যে বাজারে এরকম 7-8টা কোশ্চেন ঘোরাফেরা করে যে তার উত্তর অমুক পত্রিকা অমুক কোচিং বলছে এইটা, অমুক কোচিং বলছে এইটা, অমুক কোচিং বলছে এইটা, বাট পিএসসি ওইটার উত্তর যে কি ধরবে এটা নোবডি নোজ। সো এই জন্য অনেকেই বলে যে আমি 120 পাইছি, আবার একজন 116 পেয়ে প্রিলিমিনারি টিকে গেছে। তো এই টাইপের দ্বন্দ্ব আছে যে সমস্ত কোশ্চেনে, সেই সমস্ত কোশ্চেন আমার দৃষ্টিতে স্কিপ করে যাওয়া ভালো। তো আমরা প্রথমেই বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে, এটা জাস্ট ওয়েবসাইট থেকে ডাইরেক্ট নেওয়া, এবং এটা বিভিন্ন বই টইতেও আপনারা পাবেন। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির একটা, এটা প্রিলিমিনারিতে এর আগে এই টাইপের কোশ্চেন আসছে, বাট আমি এইখানকার কোনো তথ্য আপনাদেরকে মুখস্থ করতে বলতেছি না। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমি মোটামুটি 90 লক্ষ হেক্টর। এই যে একটা তথ্য, আপনি মোটামুটি 90 লক্ষ, বাট স্পেসিফিক ডেটা আমি আপনাকে মুখস্থ করতে বলতেছি না। বাংলাদেশের টোটাল কৃষি সম্পদ বা বাংলাদেশে আবাদযোগ্য জমি নিয়ে যদি কখনো কোনো তথ্য কোথাও কাজে লাগে, তখন আপনি এইটা ইয়ে করতে পারেন। ক্লাস রেকর্ডিং হচ্ছে, কোনো প্রবলেম হবে না। আর এইটা পরবর্তীতে রিটেনে আপনাকে খুব ভালো কাজে দিবে। স্পেসিফিক সংখ্যাটা লাগবে না, আপনি বলবেন মোটামুটি এত, এবং তথ্য বলবেন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী। এই জন্য আপনাদেরকে আমি বলেছি বাংলাদেশের কৃষিখাতের জিডিপিতে কৃষিখাতের অবদান কত, এইটাও 2022-23, 2023-24-এরটা আপনারা কারেকশন করে নেবেন। জিডিপিতে শস্য খাতের অবদান, এইটাও আপনারা কারেকশন করে নেবেন। এবং এইখানে একটা বিষয়, কৃষিতে নিয়োজিত জনবল বাংলাদেশের মোট জনশক্তির 45.something%। স্পেসিফিক জানার দরকার নাই, বাট আপনি এই তথ্যটা জানলেন, বাংলাদেশের মোট জনশক্তির মোটামুটি 45 থেকে 50 ভাগ কৃষি ক্ষেত্রে কাজ করে, কৃষি রিলেটেড বিষয়ে তারা কার্যক্রম করে। এই জন্য কৃষি নিয়ে ভবিষ্যতে রিটেনে যেয়ে যখন আপনারা আলাপ আলোচনা করবেন, তখন এই টাইপের জিনিস আপনাদের মাথায় রাখবে। এবং শ্রম জরিপ বলে বাংলাদেশে একটা জরিপ হয়, শ্রমশক্তি জরিপ। তো এই টাইপের জিনিস না, যে ভেগোলজি একটা ব্যাপার আছে, ভেগোলজি বিসিএস রিটেনে এই জিনিসটা খুব কাজে লাগে। ভেগোলজি হচ্ছে, বাংলা কথা হচ্ছে ভুলভাল বোঝানো, একে বলে ভেগোলজি। মানে বিভিন্ন মানে ভুলভাল জিনিস দিয়ে বুঝ দিয়ে দেওয়া আর কি। তো বিসিএস রিটেনও অনেক সময় ভেগোলজি কাজে লাগে। আর ডক্টর আকবর আলী খান তার আজব অজব অর্থনীতিতে ভেগোলজি নিয়ে একটা চ্যাপ্টারই লিখেছেন, আপনারা চাইলে পড়ে ফেলবেন। বই না থাকলে অনলাইনে ভেগোলজিটা পড়ে নেবেন, তাহলে ভেগোলজি কি জিনিস একটা বুঝে নেবেন। ভেগোলজি একটা বিজ্ঞান, চাপাবাজির বিজ্ঞান আর কি। তো এইটা সঠিক ওয়েতে করতে হয়। ধরেন ভাই, আমি আপনাদেরকে কোনো নেগেটিভ পরামর্শ দিচ্ছি না, যেহেতু ডেটার জটিলতা আছে। শ্রম শক্তির জরিপ নামে একটা জরিপ বাংলাদেশে হয়, সো শ্রম ট্রম নিয়ে কোনো কিছু ভবিষ্যতে লাগলে এটা আপনাদের কাজে লাগাতে পারে আর কি। এখানে কোনো ডেটাই আপনাকে মুখস্থ করতে বলতেছি না। বাংলাদেশে 3 ধরনের ধানের চাষ হয়, আউশ, আমন, ব্রো, এটা নিয়ে আমরা কথা বলবো। বাট এখানে বোরো ধানের চাষ সবচেয়ে বেশি হয়। এই টোটাল 4টা থেকে আমি আপনাকে কিছুই মুখস্থ করতে বলতেছি না, বাট আমি আপনাকে এখান থেকে ধারণা নিতে বলতেছি। এবং সবকিছু না, যে কয়টা জিনিস মার্ক করে দেওয়া আছে শুধু সেই কয়টা জিনিস। এবং
বাংলাদেশের 2022-23 অর্থ বছরে আমাদের খাদ্য উৎপাদন ছিল মোট হচ্ছে 4,467.39 লক্ষ মেট্রিক টন। তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে কখনো যদি বাংলাদেশের টোটাল খাদ্যশস্য উৎপাদন কি পরিমাণ, তাহলে এর কাছাকাছি আপনি তথ্য দিয়ে আপনার লেখাটাকে সুন্দর করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় কতগুলা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, ওর সাথে কমিশন, কর্তৃপক্ষ বিভিন্ন কিছু নিয়ে একটা মন্ত্রণালয় গঠিত হয়। যেমন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কতগুলো আমরা দপ্তর, পরিদপ্তর, কর্তৃপক্ষ, ইনস্টিটিউট, এই সবগুলো যে কয়েকটা নাম দিয়েছে, আরও অনেক আছে। কয়েকটা কি কাজ করে এইগুলা বলা খুবই জরুরি, কেননা বিভিন্ন সময় কোশ্চেন আসে মানে এইটার প্রধান কার্যালয় কোথায় বা এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেন আসে। কোনটা কি বিষয়ে কাজ করে এই টাইপের কোশ্চেন আসে। তো আমরা এই টাইপের তথ্য মুখস্থ না করে প্রত্যেকটা জিনিস বেশ কয়েকটা যেটা গুরুত্বপূর্ণ কয়েকটা আমি আপনাদেরকে আলাদা করে দিছি, যার স্পেসিফিক কয়েকটা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের অধীনের সবচেয়ে মানে কার্যকারী এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। ডিপার্টমেন্ট মানেই হচ্ছে অধিদপ্তর। এখন আপনি এটা দেখেই বুঝতেছেন এগ্রিকালচার এক্সটেনশন মানে আপনার কৃষিকে সম্প্রসারণ করবে, তার মানে তারা নতুন প্রযুক্তি আনবে কৃষিতে, নতুন জাত উদ্ভাবনের পেছনে তারা কাজ করবে এবং বিভিন্ন কৃষকদের টেকনিক্যাল সেবা দিবে, মানে যেন কৃষি আসলে সম্প্রসারিত হয়। এর প্রধান কার্যালয় হচ্ছে ঢাকার খামারবাড়িতে অবস্থিত, যেটা ফার্ম গেটের আশপাশে অবস্থিত। এবং বিভিন্ন ধরনের প্রধান কাজ কি, বিভিন্ন কৃষি যন্ত্রপাতিটাতে, যেমন ধরেন এখন ধান মারাই টারাই করার জন্য বিভিন্ন যা উন্নত টেকনোলজিক্যাল যে সমস্ত যন্ত্রপাতির এখন বাংলাদেশে আনা হচ্ছে বা বাংলাদেশে তৈরি হচ্ছে, এইগুলো যেন কৃষকের হাতের নাগালে পৌঁছায়, কৃষক যেন বেশি পরিমাণে কৃষি উৎপাদন করে, এই সমস্ত কাজ করে কৃষি উন্নয়ন কর্পোরেশন। কর্পোরেশন আপনি একটা শব্দ আপনি দেখলেন, কর্পোরেশন। কর্পোরেশন মানে হচ্ছে সরকার যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান তৈরি করে, সরকারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কর্পোরেশন। তাহলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা কিন্তু সরকারি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। যে কোনো কর্পোরেশন, সরকার কর্পোরেশন সৃষ্টি করে ব্যবসায়িক উদ্দেশ্যে, এইখান থেকে সরকার কিছু লাভ করতে চায়। কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা হচ্ছে মতিঝিল দিলখুশাতে অবস্থিত। এটার কাজ হচ্ছে ধরেন কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করা, সেই বীজকে প্রসেস করে উন্নত বীজ আবার কৃষকের কাছে বিক্রি করা, এবং এই রাসায়নিক সার কৃষকের কাছে বিক্রি করা সহজ মূল্যে, এই টাইপের কার্যক্রমগুলো হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন করে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কাউন্সিল একটা স্পেসিফিক শব্দ এখানে চলে আসছে, কাউন্সিল। কাউন্সিল হচ্ছে একটা বিশেষ ধরনের সরকারি সংস্থা, যেখানে মূলত মানে এক্সপার্ট লোকজনদেরকে দিয়ে মানে কোনো মূলত সমন্বয় করার জন্য, ধরেন আপনি একই বিষয়ে 10টা প্রতিষ্ঠান বানাইছেন, ধরেন এই আমরা কৃষি উন্নয়ন কৃষি গবেষণা কাউন্সিল দিয়েই বলি, বাংলাদেশের কৃষিকে নিয়ে গবেষণা করার জন্য ধরেন আলাদা আলাদা গবেষণা প্রতিষ্ঠান আছে, যেমন ডাল গবেষণা আছে, তারপরে ইক্ষু গবেষণা আছে, মশলা গবেষণা আছে, ধরেন আপনার পাট গবেষণা আছে, এরকম বিভিন্ন গবেষণা, এগুলো সবই কিন্তু কৃষির গবেষণা। এই বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান, এগুলো সব আলাদা আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এই সবগুলাকে সমন্বয় করা একটা কেন্দ্রীয় অথরিটি, এদেরকে বলা হচ্ছে কাউন্সিল। এইটা সবসময় এক্সপার্ট লোকজন দিয়ে তৈরি হয়। তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান। বলা হয় এখানে 10টা গবেষণা প্রতিষ্ঠান আছে, এদেরকে সে মূলত সমন্বয় করে। গবেষণার কাজ কি, এই যে নতুন জাত, নতুন ভ্যারাইটি, ধরেন ফসল বলেন, গবাদি পশু বলেন, মৎস্য বলেন, বিভিন্ন বন সম্পদ বলেন, এই বিভিন্ন যে গবেষণা হবে, নতুন যদি রোগ হয় সেই রোগ নিরাময়, এবং বিভিন্ন পরিস্থিতিতে ধরেন খরা তৈরি হচ্ছে, খরা সহিংসু ধান উৎপাদন, লবণাক্ততা হচ্ছে, তাহলে লবণাক্ততা সহিংসু কোনো জাত উদ্ভাবন, এই যে বিভিন্ন যে রিসার্চ হচ্ছে, এই গবেষণাকে সমন্বয় করার প্রতিষ্ঠান হচ্ছে এটা ঢাকার ফার্মগেটে অবস্থিত। তাহলে কাউন্সিল কি জিনিস এবং কর্পোরেশন কি জিনিস আপনি বুঝে গেলেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সবসময় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটা আসলে পুরা স্বতন্ত্র। মূলত ইনস্টিটিউটগুলা এরাও গবেষণার কাজ করে, বাট ইনস্টিটিউটগুলা সাধারণত সরকারি হস্তক্ষেপ ছাড়া
একবারে স্বায়ত্তশাসিত হয়, মানে বাই দ্য ডেফিনিশন আর কি এটা হয়। তো কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান, এখানে ফসলের রোগবালাই দমন, বিভিন্ন বিষয়ে এই রোগবালাই দমন, নতুন জাত উদ্ভাবন, এইগুলা নিয়ে কাজ করে। এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতোই আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট, এটা শুধু ধান নিয়ে কাজ করে। বাংলাদেশ বাড়ি বলে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ব্রি আর কি, বিরি। তো এই যে বিরি যে বিভিন্ন প্রজাতির ধান উৎপাদন করে, কিছুক্ষণ পরেই দেখবেন বিরি 57, বিরি 61, বিরি 63, এই যে ধানের নতুন নতুন জাত। আর এদের যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান সেটা হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, সেটা হচ্ছে আপনার ফিলিপাইনের মানিলাতে, এটাকে বলা হয় ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর যেটা বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বিনা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এইখানে পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহার করা হয়। আপনারা জানেন পরমাণু শক্তি অস্ত্রতে বিধ্বংসী কাজে ব্যবহৃত হয়, শান্তিপূর্ণ একটা ব্যবহার হচ্ছে গবেষণার কাজে। আমাদের পরমাণু শক্তি কমিশনের আন্ডারে আপনার বিভিন্ন রোগ বালাই বা ক্যান্সার রোগের মানে ক্যান্সার রোগের রেডিয়েশন থেরাপি দেওয়া, বিভিন্ন থেরাপি দেওয়ার কাজেও কিন্তু আমরা রেডিয়েশনকে শান্তিপূর্ণ ব্যবহার করি। তো এইখানে কি হয়, এক্সিস্টিং একটা জাতের মধ্যে ধরেন পারমাণবিক রেডিয়েশন দিয়ে সেই জাত পরিবর্তন করে নতুন ধরনের জাত উদ্ভাবন, এই টাইপের কার্যক্রমগুলো করা হয় হচ্ছে এই বিনাতে। এবং বিভিন্ন রোগবালাই দমন নিয়েও কাজ করা হয়। এটা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির এইখানে অবস্থিত। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটাও একটা প্রতিষ্ঠান, আমাদের রাজধানীর আগারগাঁয়ে মানিক মিয়া অ্যাভিনিউ এটা অবস্থিত। বাংলাদেশ থেকে তো সুগার ক্রপ বা আখ একসময় উঠেই যাচ্ছে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটাও হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশ থেকে আখ চাষ এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে, কেননা ধীরে ধীরে আমাদের চিনি কলগুলো আসলে অকার্যকর হয়ে যাচ্ছে। আমি উদাহরণ দিতে পারি যে আমাদের গ্রামে যদি বলেন, আমাদের গ্রামে একসময় যে পরিমাণ জমি ছিল তার সিংহভাগ জমিতে আখ চাষ করা হতো। এখন আমাদের সমস্ত গ্রামে কোনো আখ চাষ করা হয় না। দুই একটা উন্নত প্রজাতির যেগুলোকে আমরা হচ্ছে আমাদের লোকাল ভাষায় বলি গান্ডারি, বা হচ্ছে আপনার ওই যে যেগুলা মানুষ চিবিয়ে চিবিয়ে খায় আর কি, এই টাইপের আখ এখন চাষ হয়, বাট এইগুলা খুবই ফ্যান্সি চাষ। বাট চিনি উৎপাদনের জন্য যে টাইপের আখ, এটা আসলে চাষ উৎপন্ন হয় না। তো সেদিক দিয়ে বলা চলে বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট এক প্রকারের ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশে যে পরিমাণ তুলার চাহিদা আছে এর 1% তুলাও বাংলাদেশে উৎপাদন হয় না। আমরা মূলত গার্মেন্টস শিল্পে আমাদের প্রধান শিল্পই হচ্ছে গার্মেন্টস, আর গার্মেন্টসের কাঁচামাল হচ্ছে, প্রধান কাঁচামাল সুতা, আর সুতা তৈরির প্রধান জিনিস হচ্ছে কটন। এবং প্রত্যেক বছর অলমোস্ট $4 বিলিয়ন কটন আমাদের আনতে হয়, সেটা মালয়েশিয়ার স্পট মার্কেট থেকে, ইন্ডিয়া থেকে, এমনকি আফ্রিকা থেকেও আমদানি করার, বা আফ্রিকাতে এমনকি বাংলাদেশ সরকার চাষ করারও ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমাদের দেশের যে জলবায়ু, এর যশোর অঞ্চলে তুলা উৎপাদনের জন্য যথেষ্ট ভালো, কিন্তু এটা একটা অন্যান্য ফসলের তুলনায় অলাভজনক, কেননা একটা তুলা উৎপাদন করতে 1 বছর লাগে, 1 বছরের ফসল। তো কৃষকরা আসলে এই পরিমাণ টাকা পয়সা কৃষকদের নাই। কৃষকরা চায় যে 2 ফসল 3 ফসল, যেন বছরে 2-3 বার ফসল ওঠে, 2-3 বার সে টাকা পায় তার জীবনযাপন। কারণ কৃষকরা তো এত উন্নত না, আমাদের আমেরিকার মতন তো হাজার হাজার হেক্টর জমি আমরা চাষ করে না একজন কৃষকরা। আমেরিকা বা উন্নত যে সমস্ত ধরেন আমেরিকার বিভিন্ন স্টেট বা ইউক্রেনের বিভিন্ন বড় বড় যে, এরা এক একটা স্টেটে চাষ করে, আমাদের তো আর এইরকম না। তো দ্যাটস ওয়াই হচ্ছে তুলা উৎপাদন সম্প্রসারিত হচ্ছে না। তো তুলা উন্নয়নের জন্য বাংলাদেশের একটা তুলা উন্নয়ন বোর্ড আছে। কোনটা কত সালে প্রতিষ্ঠিত, এই তথ্য কি লাগবে? আমার উত্তর হচ্ছে এই তথ্য আসলে লাগবে না। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, এটা একটা অথরিটি, কর্তৃপক্ষ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প আছে, তারা এই প্রকল্প বাস্তবায়নের জন্য 1992 সালে হচ্ছে অথরিটিটা তৈরি। বরেন্দ্র অঞ্চল আপনারা জানেন, আমাদের বগুড়া, রাজশাহী, নওগাঁ, দিনাজপুরেরও কিছু অংশ, এই অঞ্চলে হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। এই সমস্ত জায়গায় সেচ কার্যক্রম, বিভিন্ন ডিপ টিউবওয়েল স্থাপন এবং বাঁধ দেওয়া, বিভিন্ন কাজ, খাল খনন, এই কাজগুলা করে হচ্ছে বরেন্দ্র, মূলত সেচ প্রকল্প বা এই অঞ্চলে কৃষিকে সম্প্রসারিত করার জন্য বরেন্দ্র বহু উন্নয়ন প্রকল্প এইগুলা কাজ করে। তো আমি একটা সিনপসিস দিলাম, আপনারা সহজ ভাষায় লেখা আছে, আপনারা একটু রিডিং করবেন। তবে এই প্রতিষ্ঠানগুলার নাম
জানা থাকা আপনার দরকার। আপনি ধরেন কখনোই বাংলাদেশ মৃত্তিকা সম্পদ বা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নামই শোনেন নাই। এইগুলো আপনাকে ইন ফিউচারে ব্যাপক হেল্প করবে এই নামগুলো। আর এর মধ্যে এটা কোথায়, কোন প্রেক্ষাপটে কি কাজ করে, এই সমস্ত বিষয় আছে। যখন আপনি এমসিকিউতে বা ডাইজেস্টে চলে যাবেন, এই রিলেটেড তথ্য দেখলে আপনার একবারে খারাপ লাগবে না। সো দ্যাটস ওয়াই আমরা শুরুতে এটার একটা গদ্য আকারে আমি এটা তুলে ধরার ট্রাই করেছি। মৎস্য প্রাণী সম্পদের শুধু প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দিয়েছি, এটা আপনারা একটু রিডিং করে নেবেন। এত বিস্তারিত যাচ্ছি না, কেননা বিস্তারিত আলোচনার টপিক এইগুলা না। তো আপনারা শুধু হচ্ছে এটা লিখে লিখে ব্যবহার করবেন আর কি, মানে রিডিং পড়বেন আর কি, এটা হচ্ছে আপনাদের কাজ। জাস্ট কৃষি নিয়ে পড়ালেখা এখন শুরু করব। আমাদের যে কৃষি কৃষি ফসলকে আমরা আসলে মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকারী ফসল। খাদ্যশস্য মানে যেটা আপনি উৎপাদন করে খেয়ে ফেলবেন, যেমন ধান, গম। আর অর্থকারী ফসল হচ্ছে যেগুলা উৎপাদন করে আপনি বিক্রি করবেন, যেগুলা ডাইরেক্ট খাওয়া যায় না, প্রসেস করে আসলে জনগণের জন্য ব্যবহার করা হয়, যেমন পাট আপনি খেয়ে ফেলেন না। তারপরে হচ্ছে আপনার ধরেন চাও এক প্রকারের অর্থকারী ফসল, কেননা এটা ডাইরেক্ট মানুষ উৎপাদন করে চা পাতা খেয়ে ফেলে না, এটা প্রসেস করার পরে আসলে ব্যবহার করার মতন করা হয়। সেই জন্য চা, ইক্ষু, তুলা, তামাক এইগুলা কিছু কিছু খাদ্যশস্য মনে হলেও এইগুলো অর্থকারী ফসল, কেননা মানুষ চাষ করে এটা মূলত বিক্রি করে দেওয়ার জন্য। আমাদের যত চাষাবাদী জমি আছে এর মধ্যে ৮০% জমিতে আসলে খাদ্যশস্য উৎপাদন করা হয়, আর ২০% জমিতে হচ্ছে মূলত উৎপাদন করা হয় অর্থকারী ফসল। এশিয়া মহাদেশের যত দেশ আছে এর মধ্যে বাংলাদেশেই হচ্ছে সবচেয়ে বেশি কৃষি জমি আছে, পরিমাণে না কিন্তু শতাংশে। এশিয়া মহাদেশে পার্সেন্টেজের দিক দিয়ে বাংলাদেশের ৬০% জমি অ্যাকচুয়ালি কৃষি জমি, শতাংশের দিক দিয়ে, পরিমাণের দিক দিয়ে না কিন্তু কখনোই। আপনি যদি বলেন যে এত হেক্টর জমি আছে সংখ্যার দিক দিয়ে, তাহলে আপনি বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে পরিমাণের দিক দিয়ে আর কি। কয়েকটা জিনিস জানা দরকার। বাংলাদেশে যদি 25 বিঘার চাইতে 25 বিঘা পর্যন্ত জমি খাজনা মওকুফ। 25 বিঘা পর্যন্ত জমি যদি আপনার থাকে, সেই জমির খাজনা সরকারকে আপনার দেওয়া লাগবে না। এবং 1984 সালের একটা অধ্যাদেশ অনুযায়ী একজন মালিক ব্যক্তি মালিকানায় আপনার নামে আপনি 60 বিঘার বেশি এই ভূ সম্পত্তি জমির মালিক হতে পারবেন না। 60 বিঘার বেশি জমির মালিক আপনি একা নামে হতে পারবেন না। আর বাংলাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, এটা 2021 সালে চালু হয়েছে। এটা কেন এই তথ্যটা এখানে দেওয়া হয়েছে, কেননা এই রিলেটেড কোশ্চেন বিগত বছরে আসতে দেখা গেছে, এই জন্য আর কি। ফসল উৎপাদনের জন্য বাংলাদেশের মৌসুমে ভাগ করা হয়। প্রধান মৌসুম হচ্ছে দুইটা, রবি এবং খরিফ। খরিফ নামটা শুনলেই কেমন যেন খরা খরা একটা ভাব আসে, এই জন্য আমি এটা বুঝি যে এটা হচ্ছে গ্রীষ্মকালীন মূলত ফসল খরিফ, আর রবি হচ্ছে মূলত শীতকালীন। তো শীতকাল বলতে বাংলায় এই টাইমটাও মনে রাখতে হবে, আশ্বিন থেকে মূলত ফাল্গুন। আপনারা জানেন ফাল্গুন চৈত্র হচ্ছে মূলত গ্রীষ্মকাল। সো এখান থেকে গ্রীষ্ম শুরু হয়ে যায়। সো ওই ফাল্গুনে এসে এটা শেষ, মানে ফাল্গুন পর্যন্ত শীত থাকে আসলে, এরপরে গ্রীষ্মের আবহাওয়া তৈরি হয়। তো শীতকালীন এই রবি মৌসুমের মধ্যে কিছু নাম মনে রাখাই দরকার, কেননা এই জাতীয় কোশ্চেন আসে যে কোনটা রবি ফসল। তো বোরো ধান, ইরি ধান, গম, সরিষা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই নামগুলা মনে রাখা দরকার এবং মনে রাখা উচিত আর কি। এগুলা হচ্ছে সবই রবি মৌসুম, শীতকালীন ফসল। আর যার একটু বাংলাদেশের কৃষি নিয়ে বা দেশে কখন কোনটা উৎপাদিত হয় এই সম্পর্কে ধারণা আছে, তাদের এত মুখস্থ করার প্রয়োজন নেই, তারা এমনিই পারবেন আর কি। বাট যাদের এইরকম শহরে মানুষজন মনে থাকে না, তাদের এই বোল্ড নামগুলা মনে রাখা দরকার। বিশেষ করে বোরো ধান, ইরি ধান এবং গম, এগুলা শীতকালীন ফসল। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, খরিফ 1 এবং খরিফ 2। আউশ ধান, পুঁই শাক, পাট, এইগুলা হচ্ছে মূলত এই শীতের পরপরই হয়। এই যে আর কিছুদিনের পরে আউশ ধান উঠবে, সবাই এখন আউশ ধান লাগিয়েছে। আর এরপরে গিয়ে আষাঢ় মাসে বা বর্ষাকালে মানুষ হচ্ছে আমন ধান, আমলকি, জলপাই, এইগুলা হচ্ছে মানে মূলত বর্ষাকালও তো গরমকাল। আর সারা বছরও কিছু ফসল পাওয়া যায়, সেইগুলোর মধ্যে লাল শাক, ঢেঁড়স, বেগুন, এইগুলো না আমার কাছে শুরুতে খুবই জটিল লাগতো, বাট নাম মনে রাখা। বাট আপনি এটার উপর দিয়ে যখন বারবার যাবেন, বেশ কয়েকবার যাবেন, 2-4টা পরীক্ষা দিয়ে দিবেন, তখন আর এইগুলো আপনার খুব একটা কঠিন মনে হবে না।
জুম চাষ আমরা একবারে ছোটবেলা থেকেই বুঝি যে পাহাড়ি যে ঢালু জমি আছে, এই ঢালু জমিতে তো চাষ করাটা টাফ, কেননা সেচ দিলে পানি সব চলে যাবে। আবার ঢালু জমির বিভিন্ন টাইপের, কোনো জায়গায় শুকায়া যায়, কোনো জায়গায় ইয়ে হয়ে যায়, বা চাষাবাদ করার জন্য জমি প্রসেস করাটাও টাফ। এই জন্য জুম চাষ কি করা হয়, যে পাহাড়িরা মূলত একটা পাহাড়ের বেশি অংশ আগুন জ্বালায়া দেয়। আগুন জ্বালিয়ে দিলে এই যত গাছ টাছ আছে সব পুড়ে যায়, পুড়ে ওইখানে একবারে ধরেন ভ্যানিশ হয়ে যায়। এতে করে কি হয়, এই যে গাছপালাগুলো পুড়ে গেল, এই যে ছাই বা অ্যাশ থাকে, এই অ্যাশ দিয়ে জৈব সার তৈরি হয়। এরপরে তারা বিভিন্ন পূজা টোজা করে জুম চাষ করে, এবং জুম চাষে বিভিন্ন মিক্সচার টাইপের তারা ফসল ওর মধ্যে ফলায়, কারণ ধানও লাগাচ্ছে, গমও লাগাচ্ছে, আবার একটু সিমও লাগাচ্ছে, পাহাড়ি সিম এইগুলাও লাগাচ্ছে, মিক্সচার টিকচার করে আর কি। এইগুলা হচ্ছে জুম চাষ পদ্ধতি, এবং অলমোস্ট 20,000 হেক্টর জমিতে হচ্ছে জুম চাষ হয়। এই জুম চাষের একটু আপডেটেড যেটা ভার্সন, সেইটাকে বলা হচ্ছে সল্ট। সল্ট হচ্ছে স্লোপিং এগ্রিকালচারাল ল্যান্ড টেকনোলজি। সল্ট যারা কৃষিতে পড়েছেন তারা এটা খুব ভালো মতন জানেন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, পাহাড়ির ঢালু জায়গা, আপনি একটু অংশ বিশেষ করে করে হচ্ছে আপনি মূলত সমতল করার ট্রাই করেছেন। তারপরে এই যে দেখেন, এই অংশটুকু আপনার, এই অংশটুকু তারা ঢালু জমির, এই অংশটুকু তারা সমতল করেছে। সমতল করার পরে আবার এই অঞ্চলগুলো বিভিন্ন ধরনের, এই যে এই গাছ টাছ যেগুলো কেটে ফেলে, এই কেটে ফেলা বিভিন্ন লতা পাতা দিয়ে এখানে একটা স্তর মতন তৈরি করে। এই স্তরটা তৈরি করার পরে কি হয়, যেন উপর থেকে মাটি ভেঙে এই জায়গায় না পড়ে। তার মানে সিঁড়ির মতন, ঘরে ওঠার যেমন সিঁড়ি, ওই রকম ধাপ 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 সৃষ্টি হয় আর কি। আবার একটা লেয়ার তৈরি করে, আবার একটা লেয়ার তৈরি করে, এই পদ্ধতির নামই হচ্ছে সল্ট। তাহলে মোটামুটি একটা আনুভূমিক ভাব তৈরি হয়। এতে করে কি হয়, যে আপনার ওই যে গাছপালা যেহেতু পুরায় ফেলে না, পরিবেশের জন্য খুব একটা ক্ষতি হয় না, মাটি ধস খুব একটা বেশি হওয়ার চান্স থাকে না, এবং মাঝখান বরাবর তারা আসলে বেশি ডাল জাতীয় বিভিন্ন গাছ টাছ লাগায়। এই গাছগুলো হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, এবং মূলত হচ্ছে আমাদের যে বৈচিত্র্য মানে মূলত হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা পায়। এই হচ্ছে সল্ট চাষ, হচ্ছে জুমের একটা আধুনিক টেকনোলজি। এখন বাংলাদেশে একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু আপনি বিভিন্ন টিনেমায় দেখবেন যে পাহাড় অঞ্চলের বিভিন্ন যে ফুটেজ ড্রোন শট টট দেখায়, তখন অনেক সিনেমাতে বা বিভিন্ন শর্ট ক্লিপে আপনি দেখবেন যে এই এই সল্ট চাষের খুবই চমৎকার একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে ছবিতে। ধানের ক্ষেত্রে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আমরা মোটামুটি ভাত খেয়েই বেঁচে থাকি, আমরা বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মোট 80% জমিতে হচ্ছে খাদ্যশস্য জন্মে, আর যত খাদ্যশস্য জন্মে এর মধ্যে 70% জমিতেই হচ্ছে ধান জন্মে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে ধান চাষ হয় না। তো ধান আমরা মূলত হচ্ছে আমাদের দেশে প্রচুর, যেহেতু আমরা বদ্বীপ অঞ্চল, এখানে প্রচুর পলি জমে, পলি এবং বেলে দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই উপযোগী, এবং ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে বিশ্বে তৃতীয়। সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় হচ্ছে দেশের ময়মনসিংহ জেলায়। বাংলাদেশে মূলত 3 ধরনের ধান উৎপাদন হয়: বোরো ধান, আউশ ধান এবং আমন ধান। বোরো, আউশ এবং আমন, এর মধ্যে সবচেয়ে বেশি যে উৎপাদিত ধান সেটা হচ্ছে বোরো ধান। সবচেয়ে বেশি বোরো ধান হচ্ছে দেশের মোট যে ধান তার অর্ধেকই প্রায় বোরো ধান। একটু তুলনামূলক নিচু জলাশয়ে শীতকালে এই ধান জন্মে, এবং সবচেয়ে বেশি জন্মে হচ্ছে সিলেট অঞ্চলে, যেহেতু নিচু এলাকা। সিলেট অঞ্চলে আপনারা জানেন, সিলেট, তারপরে এই ময়মনসিংহের আশপাশ দিয়ে এই সমস্ত অঞ্চলে হচ্ছে প্রচুর হাওর এলাকা আছে, এগুলো একটু নিচু জমি, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বোরো ধান জন্মে। আমন ধান হচ্ছে বাংলাদেশের দ্বিতীয়, উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয়। বোরো ধান হচ্ছে প্রায় অর্ধেক, আর আমন ধান হচ্ছে প্রায় 30% মতন বোরো ধান তৈরি হয়। এটাও নিচু জমিতে চাষ হয়। বাংলাদেশের ধান মূলত ম্যাক্সিমামই নিচু জমিতে চাষ হয়, কেননা ধানে প্রচুর পানি দেওয়া লাগে, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয় ধান চাষে। এবং এর একটা নেগেটিভ দিক আছে, এটা আপনারা পরিবেশ নিয়ে কখনো কথা বলতে গেলে এটা আপনারা জানবেন। আপনারা এই যে ধান, যেহেতু ধানের একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত, ধরেন এই হচ্ছে ধান গাছ এত বড়, এই একটু পানিতে ডুবে থাকে, এই শেকড়ের এইখান থেকে যেহেতু এর মধ্যে নাইট্রোজেন আছে, পরিবেশ থেকে নাইট্রোজেন বা সার থেকে নাইট্রোজেন নেয়, এবং উদ্ভিদ যেমন পানির মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এইগুলা মিলায়ে মিথেন গ্যাসের তৈরি হয় ধান থেকে। এই মিথেন গ্যাস আবার বায়ুমণ্ডলে বুদবুদ আকারে বায়ুমণ্ডলে বের হয়ে আসে।
আর মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস, পরিবেশের তাপমাত্রা বাড়তে এইগুলো ভূমিকা রাখে। সো ধান চাষ একদিক দিয়ে এই মিথেন গ্যাস উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে ধান চাষ কিন্তু পরিবেশের জন্য এক প্রকারের হুমকি। এটা আপনারা ব্যবহার করতে পারেন যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে মিথেন গ্যাস উৎপাদনে পৃথিবীতে যে ধান চাষের পদ্ধতি এটা একটা ব্যাপক ভূমিকা পালন করে আর কি। এবং আরো আমন ধান হচ্ছে প্রধানত 3 প্রকারের। 1 নাম্বার নাম হচ্ছে রোপা আমন। রোপা নাম দেখেই বুঝতেছেন রোপণ করা হয়। প্রথমে এই ধান হচ্ছে ধানের যে ধানটা বীজতলায় আসলে চারা দেওয়া হয়, প্রচুর চারা জন্মে। এই চারা নিয়ে কাদার মধ্যে গেড়ে 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 লাগানো হয়, রোপণ করা হয়। প্রথমে বীজ থেকে চারা হয়, সেই চারা তুলে তুলে নিয়ে লাগানো হয়। এই আমন ধানকে বলে রোপা আমন ধান। আর যদি সরাসরি বীজ বপন করে দেন আপনি, যে ওইটা আর উঠে লাগাবেন না, ওইটাকে বলা হয় হচ্ছে বোনা, মানে বুনে দেন, বীজ বুনে ছিটা, আমাদের গ্রামের ভাষায় বলে বোনা, যে পাট বুনছিস কিনা, মানে ছিটে ছিটে দেওয়া। তো আপনি ধানের বীজ যদি ছিটায় দেন, সেইখান থেকে গাছ হবে, ওই জায়গাতেই ধান ধরবে। ওকে নিয়ে উঠায় আরেক জায়গায় আপনি চারা হিসেবে লাগাবেন। আর হচ্ছে বাওয়া আমন। বাওয়া আমন হচ্ছে মূলত হাওর এলাকায়, নাম দেখেই বুঝতেছেন বাওয়া আমন। বাওয়া মানে কি, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় গাছ বেয়ে বেয়ে উঠে যাওয়া। এই যে বেয়ে বেয়ে, একে গ্রাম্য ভাষায় বলে বাওয়া, বা নদীতে নাও বাওয়া বা নৌকা বাওয়া, এই হচ্ছে বাওয়া আমন। বাওয়া আমন মানে কি, আমন ধান লাগাবেন নিচু জলাশয়ে, পানি যত বাড়বে ধানও পানির সাথে সাথে বড় হবে। মানে পানি বাড়লেই ধানও পানির বড় হবে। আর অনেক পানি হলে ও একবারে উপরে উঠে গিয়ে মূলত হচ্ছে ওই মাথায় ধান ধরবে, উপরে পানির উপরে, তখন ধানেরটা কেটে নেবেন আপনি। এই জাতেরকে বলা হয় বাওয়া আমন। তাহলে রোপা আমন, বোনা আমন এবং হচ্ছে বাওয়া আমন, 3 ধরনের চাষ করা হয়। তাহলে আপনি এর মধ্যে বোনা আমন মানে বুনে দিবেন, তার মানে একটু উঁচু জমিতে চাষ করা হবে, খুব স্বাভাবিক কথা আর কি। সবচেয়ে কম মানে 3 নাম্বার যে ধান চাষ হয় সেটা হচ্ছে আউশ ধান। ওই যে আপনারা এই ইয়েতে শিখেছেন, এই শিখবেন আর কি, বা শিখেছেন, এই খনার বচনে আছে আউশ ধানের চাষ লাগে 3 মাস। বৈশাখ বৈশাখ বা এই যে এই টাইমে আর কি, মানে চৈত্র বৈশাখ মাসে মূলত হচ্ছে এইটা এই এই ইয়ে জন্মে আর কি। বাংলাদেশের সবচাইতে বেশি খাদ্যশস্য উৎপাদন হয় হচ্ছে বরিশালে। এই জন্য বরিশালকে বলা হয় হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। গম উৎপাদনের জন্য অ্যাকচুয়ালি ডাইজেস্টের যে পরিমাণ তথ্য আছে, তেমন কোনো তথ্যই অ্যাকচুয়ালি আমাদের মনে রাখার দরকার নাই, কেননা আমাদের মোট চাহিদার 10% মূলত আমাদের গম মিটাতে পারে না, যে পরিমাণ আটা বা ময়দার চাহিদা আমাদের আছে। আপনাদেরকে বলে রাখি যে প্রোটিনের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আটা আর ময়দা পার্থক্য হয়। আটাও যা ময়দাও তাই, ময়দাতে একটু প্রোটিনের পরিমাণ বেশি থাকে আর আটাতে প্রোটিনের পরিমাণ কম থাকে। আচ্ছা, আপনারা অনেকেই এখন পর্যন্ত 8-10 জনের আমি ভিডিও অফ করলাম, আপনারা যার যার একটু ভিডিও ক্যামেরার দিকে খেয়াল রাখেন। ওকে, ভিডিও অফ করে রাখেন সবাই। অনেকেরই অন হয়ে যাচ্ছে একটু পর পর, ওইটা সামনে আসতেছে, আমি এতক্ষণ ধরে অনেকজনকে অফ করে দিলাম। অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ অবশ্যই আপনারা একবারে যে রিজিট তথ্যগুলো এখন পড়বেন না। একজন লিখেছেন যে আমরা অর্থনৈতিক সমীক্ষা 2025 বের হওয়ার পরে আমরা পড়বো কিনা। অর্থনৈতিক সমীক্ষা 2025-এর বের হলে সেটা নিয়ে আমি নিজেও একটা আপনাদের প্রিলিমিনারি ডেডিকেটেড একটা লেকচার নিব, ওইটার একটা সিনপসিস তৈরি করার ট্রাই করবো আর কি। একসময় ঠাকুরগাঁয়ে সবচাইতে বেশি গম উৎপাদন হতো, এই জন্য ঠাকুরগাঁওকে বলা হয় হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়ি, আর পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় হচ্ছে মূলত ইউরোপকে, ইউরোপের টু বি এক্স্যাক্ট হচ্ছে ইউক্রেনকে। পাট আমাদের প্রধান অর্থকারী ফসল এক সময়ে ছিল, এখন বলবো যে না, এইরকম না। মূলত আপনাদেরকে একটা তথ্য এখানে লেখা আছে, 1972-73 সালে বাংলাদেশের মোট রপ্তানির 93% ছিল হচ্ছে মূলত 93 নাকি 97, যাই হোক, মানে 90+। এখানে পরের ইনফরমেশনটা একটু এডিট করতে ভুলে গেছি, মানে অলমোস্ট 90+ আর কি, ধরেন এক্স্যাক্ট এই তথ্য তো লাগবে না। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 90+% আসতো পাট জাত থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর। কিন্তু এই শিল্পটাকে ধীরে ধীরে যেভাবে উন্নত করার দরকার ছিল, ওই যে সেপিয়েন্স বইতে ইউভেল নোয়া হারারে লিখেছে, দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ ইজ চেঞ্জ। আপনাকে সময়ের সাথে সাথে মানে নিজেকে উন্নত করতে হবে। কিন্তু
আপনি যদি ওই জায়গাতে বসে থাকেন যে ঠিক আছে আমি উন্নত হব না, এবং যুক্তি দেন যে এমআইটি বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে পৃথিবীর সবচাইতে জায়েন্ট প্রতিষ্ঠান, সেই এমআইটিতে এখনো অধিকাংশ বোর্ডে চক আর ডাস্টার দিয়ে পড়ানো হয়। এই জন্য আপনি বললেন যে ঠিক আছে এমআইটি এখনো চক ডাস্টার দিয়ে পড়ায়, বাট চক ডাস্টার দিয়ে তারা কি পড়ায়? ওয়ার্ল্ডের সফিস্টিকেটেড টেকনোলজি যে সমস্ত মানুষের হাত দিয়ে তৈরি হয়, মেইন ব্রেইন আর কি, সেই ব্রেইন ধরেন এমআইটি হার্ভার্ড থেকে বের হয়। তাদের মানে পড়ানোর মাধ্যম হতে পারে যে আউটডেটেড, বাট তারা যে জিনিস পড়াচ্ছে সেটা আপডেটেড। তো আমাদের এই যে গোড়ামির কারণে অ্যাকচুয়ালি এই শিল্পটা ধীরে ধীরে বিকশিত হয় নাই। আপনি আজ পর্যন্ত পাটের যে পাট নিয়ে অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে, ধরেন আমেরিকাতে তো পাট উৎপাদন হয় না, তো আমেরিকা তো পাটের পেছনে তার টেকনোলজিক্যাল ব্যয় করবে না, তাই না? আমেরিকার যা আছে সে তার পেছনে সে ব্যয় করবে। তো বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ, একসময় বাংলাদেশ ছিল বিশ্বের প্রথম পাট উৎপাদনকারী দেশ। আজ থেকে কয়েক বছর আগেই ওই যে ফাওয়ের রিপোর্ট এটাই বলে, এখন ইন্ডিয়া উৎপাদন করতেছে সবচেয়ে বেশি। বাট আপনার প্রধান অর্থকারী ফসল, প্রধান রপ্তানি যেটা দিয়ে, সেইটার যে টেকনোলজিক্যাল ব্যয় এইটার পেছনে, যেইটাকে আরো ইয়ে করা, যে পাট থেকে আমরা ধরেন পাটজাত, আমরা পাট থেকে শুধু পাট তো আঁশ, সেটাকে আমরা শুধু সালা বস্তা বানাবো কেন? এইটার থেকে তো আমরা ধীরে ধীরে উন্নত প্রজাতির সুতা, আরো সফিস্টিকেটেড টেকনোলজিতে চলে যেতে পারতাম। আমরা আমাদের চিনি শিল্পগুলোকে নষ্ট করে ফেলেছি। আমরা ম্যাক্সিমাম সময় বলি পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল কারণে। পলিটিক্যাল কারণ যতটা না, তার চাইতে বড় কারণ হচ্ছে আমরা সময়ের সাথে 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 আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আমরা উন্নত করতে পারি নাই। লবি গ্রুপ বা বাধাদান মানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। কারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবচেয়ে জানেন? ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন খুবই গুড থিং। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের পাট শিল্প অলমোস্ট মানে হারিয়ে যাচ্ছে। তারপরেও আমাদের এই ফরিদপুর অঞ্চলে প্রচুর পরিমাণে পাট জন্মে। আমাদের অঞ্চলে যত পেঁয়াজ উৎপাদন হয়েছিল, প্রত্যেক পেঁয়াজ তুলে এখন পাট বনে দিছে, এবং এক হাত বড় হয়ে গেছে পাট আমাদের অঞ্চলে। এই পাট বাংলাদেশে আসলে মূলত 4 ধরনের পাট হয়। ধরেন আঁশের দিক দিয়ে হচ্ছে দেশি এবং তোষা পাট। এর মধ্যে তোষা পাটটা খুবই উন্নত জাতের, এবং পাট 100 থেকে 120 দিনের মধ্যেই অ্যাকচুয়ালি পাট বড় হয়ে যায়, এবং পাটকে ক্ষেত থেকে পাট কেটে সেই পাটকে পানিতে পচাতে হয় আঁশটা সারানোর জন্য। কিন্তু যে টাইমে পাট উঠে অনেক সময় দেখা যায় ওই টাইমে পর্যাপ্ত পানি থাকে না। কেননা পাট যেখানে আপনি পচাবেন ওই পানি তো নষ্ট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম জলাশয়ে মাছ চাষ হয়, বিলে মাছ চাষ হয়। নদীর পানিতে যদি আপনি পাট জাগ দেন তাহলে নদীর পানি দূষিত হতে পারে। এই বিভিন্ন কারণে এখন মূলত রিবন রেটিং নামক একটা পদ্ধতি তৈরি করছে। এই পদ্ধতি কি? এই হচ্ছে দেখেন, এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাট, কাঁচা পাট, এই যে ক্ষেত থেকে পাট নিয়ে আসছে এইগুলো। সেই সিস্টেম করে কাঁচা পাট থেকে পাটের আঁশ তারা ছিঁড়ে দিচ্ছে, মানে পাট কাঠি আলাদা করে ফেলতেছে ভেতরের কাঠিটা। এই আঁশটা পরে তারা জাগ দিবে, জাগ দিবে মানে পানিতে রেখে পচাবে। এতে করে কি হলো, যে আগে যখন আপনাকে প্রচুর পরিমাণে পাট জাগ দিতে হতো, প্রচুর পানি লাগতো, কেননা আপনি পাট পুরা গাছটাই আপনি জাগ দিতেন, আর এখন শুধু আঁশটা জাগ দিচ্ছেন, সো অল্পতেই হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে না। এই রিবন রেটিং এখন খুব চালু হয়েছে। এবং পাটের জীবন রহস্য, যে সোনালী ব্যাগ এবং জুঠন নামক একটা তৈরি হয়েছে, যে 70% পাট, 3% তুলা দিয়ে সিদ্দিকুর রহমান, বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি জুটন আবিষ্কার করেছেন। এই তথ্যগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাটকল ছিল আদমজি জুট মিল, যেটা নারায়ণগঞ্জে ছিল। 2002 সালে এটা বন্ধ করে দেওয়া হয়। আমরা মনে করি যে এটা সরকার বন্ধ করে দিয়েছে। ভাই, লস দিতে 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 সরকার আর ধরেন এইরকম যে ওইটা রাখতেই পারতেছে না, সেই জন্য সরকার এটা বন্ধ করে দিছে। খুলনা নিউজ প্রিন্ট বন্ধ করে দিছে। এই আদমজি জুট মিলের একটা ঐতিহাসিক হিস্ট্রি আছে। হিউজ পরিমাণে পাকিস্তানিরা, বিহারিরা, বাঙালিরা এখানে কাজ করত। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যখন আমাদের অঞ্চলটা সংখ্যাগরিষ্ঠ পায় যুক্তফ্রন্ট, তখন এই সংখ্যাগরিষ্ঠতা পশ্চিম পাকিস্তানরা ভালো চোখে দেখে নাই।
তখন এই আদমজি জুট মিলে এবং খুলনা কর্ণফুলী পেপারস মিলে তারা বাঙালি এবং অবাঙালির মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যায় এবং এই দ্বন্দ্বের পেছনে তদানীন্তন যুক্তফ্রন্ট সরকারকে দায়ী করা হয় যে তারা এটা ব্যর্থ, তারা এটা ঠেকাতে পারে নাই এবং বেশ কিছু মানুষ মারা যায়। এবং তারপরে এই দায়ভার দিয়ে যুক্তফ্রন্ট সরকারকে কিন্তু তখন সরকার বন্ধ করে দিয়ে দেয়। 54 সরকার বেশি দিন টিকে নাই। তখন ধীরে 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 সামরিক শাসন আইয়ুব খানের রাস্তা ক্লিয়ার হয় ধীরে 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 এই সমস্ত ঘটনার কারণে। কিন্তু এই যে আদমজি জুট মিলের যে আইন, এই আইনের যে শ্রমিকদের, ভাই একটা প্রতিষ্ঠানে কখনোই আপনি শ্রমিকদের যদি পার্মানেন্ট হিসেবে আপনি নিয়োগ করেন, বেসরকারীকরণ না করেন, সেই শ্রমিকদের আপনার আজীবন বেতন ভাতা, তার পেনশন দিয়ে যেতে হবে। এই টাইপের যদি আমাদের মতন অর্থনীতিতে আপনি এইটা করেন, তাহলে এটা কোনো দিনও ব্যবসার লাভের মুখ দেখবে না। আদমজি জুট মিলের যে জায়গা, যে শ্রমিকদের বেতন ভাতা, এটা কিন্তু এখন পর্যন্ত সরকারের বোঝা। পেপারস মিল এখন পর্যন্ত সরকারের বোঝা। কেননা বিভিন্ন আইনি জটিলতার কারণে এইগুলাকে সংস্কার করে নতুন একটা উদ্যোগ নিবে, এটাও নেওয়া যাচ্ছে না, এইটাও নেওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে ব্যাপার, কারণ আপনি এখন নিবেন, এক পক্ষের স্বার্থ নষ্ট হবে, সে যা মামলা করবে, যে কোনো পক্ষের স্বার্থ নষ্ট হবে। একজনের কোনো একটা ভালো কাজ, ধরেন আমি একটা অঞ্চলে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি করব জনকল্যাণের জন্য, কিন্তু ওই এলাকায় ওই রকম ছোট ছোট ইন্ডাস্ট্রি যারা আছে তারা তো মার খেয়ে যাবে, তো তারা আমার নামে যা মামলা করে দেবে। এরকম মানে বড় ভালো ক্ষুদ্র ক্ষুদ্র কারো স্বার্থে আঘাত করে, সেজন্য আসলে ফাংশন করা যায় না। তো আজমদি জুট মিল বন্ধ হয়ে গেছে 2002 সালে উপমহাদেশের। এখন আবার আকিজের জুট মিলটা হচ্ছে সবচেয়ে বড় জুট মিল। এবং আপনি সরকারি ওয়েবসাইটগুলোতেও দেখবেন বাংলাদেশে বেসরকারি যত জুট মিলগুলো আছে অধিকাংশ জুট মিল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? এর পেছনে প্রচুর কারণ আছে ভাই, এটা ব্যাখ্যা করা পসিবল না। এই যে যদি মিল বন্ধ হয়ে যায় বা আপনি আর কাজ করবেন না, শ্রমিকদের ছাঁটাই করে দিবেন, লাস্টে বেতন টেতন দিয়ে একটা হ্যান্ডশেক করে ছেড়ে দিবেন, মানে তোমার চাকরি নট, এটাকে বলা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক। বাট সরকার পাট বা পাটজাত দ্রব্যকে আরও বেশি ফ্রেন্ডলি করার জন্য 6 মার্চকে একটা পাট দিবস হিসেবে তারা পালন করে, এই মানে পাটের প্রতি শ্রদ্ধার জন্য। চা বাংলাদেশের একটা বর্ধনশীল শিল্প, ধীরে ধীরেই চা রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 2023-24 সালেও এইখান থেকে প্রায় 32 কোটি 20 লক্ষ টাকা এইখান থেকে আমাদের অর্থ বছরে রপ্তানি হয়েছে। এটা মোটামুটি হিউজ। কিন্তু আমাদের জুট স্টেট মানে চা স্টেটগুলো সঠিক লোকের কাছে না দিয়ে, এটার পেছনে অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলতে চাই না। এই তথ্যটা আপনারা একটু ক্রস চেক করে নেবেন। সাধারণত একটু ঢালু জমিতে যেখানে পানি জমে না, এই সমস্ত জায়গায় চাষ করা হয়। অর্গানিক চা হচ্ছে এরকম একটা চা, যে চা অর্থাৎ গাছের পাতা থেকে চা উৎপাদন করা পর্যন্ত কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, জাস্ট ন্যাচারাল ওয়েতে পাতা থেকে চা তৈরি করা হয়, এইগুলাকেই বলা হয় হচ্ছে অর্গানিক চা। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে, এবং মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জ, এই তিনটাকে মিলায়, এটা হবিগঞ্জ থেকে চা বাগান শুরু, এদেরকে বলা হয় হচ্ছে চা বেল্ট। এবং এছাড়াও পঞ্চগড়ে এখন চা, উত্তরবঙ্গের পঞ্চগড়ে চা চাষ হচ্ছে এবং এইখানে প্রথম অর্গানিক চা উৎপাদন হচ্ছে। বাংলাদেশে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে, এটা বাণিজ্যিক উদ্দেশ্য না, 1840, বাট 1854 সালে গিয়ে বাণিজ্যিকভাবে সিলেটের মানিলছড়িতে। তো এইখানে মালনী ছড়াতে যে চা বাগান হয় এটা বাণিজ্যিক উদ্দেশ্যে, আর চট্টগ্রামেরটা বাণিজ্যিক উদ্দেশ্যে না, এটা ব্রিটিশ পিরিয়ডে আর কি। এগুলো প্রাচীনতম চা বাগান। বর্তমান সরকারি ওয়েবসাইটে চা বোর্ডে দেখেছি 168টা টি স্টেট আছে। এই তথ্য আপনারা আরও ভালো করে চেক করে নেবেন। বাংলাদেশের চা যে নিলাম কেন্দ্র, এই চা নিলাম কেন্দ্র আছে হচ্ছে 3টা, যেখান থেকে চা নিলাম হয়। নিলাম হওয়া চা দেশে ব্যবহৃত হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম চাই এক্সপোর্ট হয়ে যায়, কেননা আমরা দেশি চার ব্যবহার করার চাইতে, ধরেন আমরা যখন অ্যাট দেয় সিলন টি, শ্রীলঙ্কার পাহাড়ি থেকে চমৎকার হচ্ছে, এইগুলা দেখে বিদেশি জিনিস দেখলে আমাদের ভেতর একটা আলাদা আবেগ কাজ করে, চমৎকার হবে বেশি। দার্জিলিংয়ের চা, এই টাইপের নাম শুনলে আমরা বেশি আকৃষ্ট হই। কিন্তু মৌলভীবাজারের চা ভাল লাগে না, মৌলভীবাজারের চা ভাল লাগে না, আমাদের ভাল লাগে শ্রীলন টি।
অন্যান্য কৃষি সম্পদের মধ্যে বাংলাদেশের প্রচুর অন্যান্য কৃষি সম্পদ আছে, যেমন রাবার একটা শিল্প। বন উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে 18টা রাবার বাগান আছে, এবং রাবার বাগান থেকে রাবার প্রসিডিউর করার, মানে রাবার বাগান থেকে যে রসটা এটাকে রাবার পর্যন্ত কিভাবে হয় এটা নিয়ে আবার আপনাদের বিজ্ঞানে পড়ালেখা করতে হবে। এবং সবচেয়ে প্রথম কক্সবাজারে চা বাগান স্থাপিত হয়, এবং কক্সবাজারে গেলে আপনারা রামুতে চা বাগান কি রাবার বাগান আপনারা ঘুরে দেখতেই পারেন। তামাক চাষ করার জন্য হচ্ছে রংপুর অঞ্চল বিখ্যাত, বাট জনস্বাস্থ্যের জন্য তামাক খুবই লাভজনক একটা, বাট জনস্বাস্থ্যের জন্য সরকার অনেক সময় তামাক চাষকে নিরুৎসাহিত করে। কিন্তু আন্তর্জাতিক বড় বড় তামাকজাত প্রতিষ্ঠানগুলোর একটা বিশাল প্রভাব এইটার মধ্যে আছে। রেশম একটা অর্থকারী ফসল না বলা চলে, একটা শিল্প আমাদের, এবং সবচেয়ে বেশি রেশম হয় হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জে। রেশম উন্নয়ন বোর্ড আছে আমাদের রাজশাহীতে, এবং রাজশাহীর সিল্ক খুবই উন্নত মানের। আম উৎপাদনে বাংলাদেশ এখন সপ্তম, আমি যে তথ্যটা পেয়েছি। চায়নাতেও রপ্তানি হবে, বা সরকারের সাথে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। 38টা দেশে বাংলাদেশ আম রপ্তানি করে। সবজি আলু আসে ওয়ারেন হেস্টিংস, আলু আসে আমাদের দেশে নেদারল্যান্ডস থেকে। পার্বত্যটা ঢালু জমিতে আমরা বিভিন্ন প্রকারের এই টেরেসিং বা কান্টুর পদ্ধতিতে আমরা আনারস উৎপাদন করি। এটাও ওই সল্ট পদ্ধতিরই একটা পদ্ধতি, সল্টের মতোই। বাংলাদেশের মৎস্য নিয়ে প্রচুর তথ্য আসলে জানা থাকা দরকার। মৎস্য খাতে জিডিপিতে আসলে মৎস্য খাতের অ্যাকচুয়াল অবদান কত, এইটা স্পেসিফিক বলাটা খুবই টাফ। বাট আমাদের যে আমার তথ্য অনুযায়ী আমি যেখানে পেয়েছি, সেইখানে জিডিপিতে মৎস্য খাতের অবদান আমি পেয়েছি 2.43%। শুধু ইলিশ জিডিপিতে অবদান রাখে 1%। বাংলাদেশের জিডিপিতে ইলিশই অবদান রাখে 1%। ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। এইখানে আপনারা তথ্যগুলো পড়বেন। এইখানে দেখেন ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ, মানে নদী নালার মাছ, এইটা উৎপাদনে তৃতীয়। তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে পঞ্চম। সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ অষ্টম। এরকম আরো বেশ কিছু এখানে তথ্য আছে। জিডিপিতে কৃষির, এটা আগের তথ্য ভাই, মানে এগুলা আসলে রিসেন্ট তথ্য। আমরা অর্থনৈতিক সমীক্ষা আসুক, ওইটা অ্যানালাইসিস করে তখন আপনারা বুঝবেন। এখানে আপাতত একটা আপনি মৎস্য নিয়ে একটা রাফ ধারণা আপনার তৈরি হবে। তবে 25 সেন্টিমিটার বা তার ছোট ইলিশকে বলে জাটকা ইলিশ, এটা ধরা যাবে না। কাপ জাতীয় মাছের ক্ষেত্রে 23 সেন্টিমিটারের নিচে ধরা যাবে না। এগুলা ধরলে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সুবর্ণ রুই নামক একটা রুই বা চতুর্থ প্রজন্মের রুই উৎপাদন করেছে উচ্চ মধ্যনশীল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের টোটাল পাঁচটা আঞ্চলিক কেন্দ্র আছে। এর মধ্যে স্বাদুপানির কেন্দ্র ময়মনসিংহ, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে আপনার নদী এই মেঘনা এবং মানে মোহনা হচ্ছে আপনার চাঁদপুর। নোনা পানি হচ্ছে খুলনার পাইকগাছা, যেটা বাংলাদেশের কুয়েত বলা হয় বোধহয়। তারপরে চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে আপনার বাগেরহাট অঞ্চলেই চিংড়ি সবচেয়ে বেশি উৎপাদন হয়। সামুদ্রিক গবেষণা কেন্দ্র হচ্ছে কক্সবাজার। খুবই রেলিভেন্ট ওয়েতে বলা হয়েছে। এবং চিংড়িকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড, বাট যেটা হচ্ছে আমাদের বাগদা চিংড়িকে বলা হয়েছে ব্ল্যাক টাইগার, যে কালো টাইপের যে চিংড়ি। বাংলাদেশের বন অঞ্চলকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। অ্যাকচুয়ালি এই ভাগের সঠিক সোর্সকে আমি জানি না। এটা খুবই মানে 4 ভাগে ভাগ করা হয়, এই জিনিস আসলে খুবই বিশ্বাসযোগ্য তথ্য না। এই টাইপের তথ্য সাধারণত আসার চান্স নাই। পার্বত্য অঞ্চল এইটা একটা, এবং সিলেটের যে অঞ্চল এইটা একটা। এই দুই অঞ্চল মিলে আবার বলা হয় হচ্ছে এটা হচ্ছে টারশিয়ারি অঞ্চলের পর্বতসমূহ। এইগুলো হচ্ছে চিরহরিত এবং পত্রপতনশীল। একইভাবে চিরহরিত আবার পত্রপতনশীল, কেননা কিছু গাছের পাতা পড়ে যায়, আবার কিছু গাছের পাতা সারা বছর সবুজ থাকে। আর এখানে প্রচুর মূলত টপিক্যাল ফরেস্ট, মানে উষ্ণমণ্ডলীয়, টপিক্যাল রেইন ফরেস্ট। এইগুলা টপিক্যাল মানে উষ্ণমণ্ডলীয়, এবং রেইন ফরেস্ট হচ্ছে প্রচুর মানে বৃষ্টিপাত হয় এই সমস্ত জায়গায়। এরপরে হচ্ছে আমাদের শালবন বা পত্রপতনশীল এই অঞ্চলের যে বনগুলো আছে, মধুপুর, ভাওয়াল, ময়মনসিংহ, গাজীপুর এই অঞ্চলের। এবং আর একটা অঞ্চল হচ্ছে সুন্দরবন বা উপকূলীয় অঞ্চল। আর পত্রপতনশীল এইগুলাকে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের বছরে একবার পাতা ঝরে পড়ে যায়, এই জন্য পত্রপতনশীল।
উপকূলীয় বন বা গরান বদা বন বিভিন্ন নামে ডাকা হয় সুন্দরবনকে। বাংলাদেশে আছে হচ্ছে 10,017 বর্গ কিলোমিটার টোটাল, মানে 6,017 বর্গ কিলোমিটার, টোটাল হচ্ছে 10,000। ভাই সুন্দরবন বাংলাদেশের বাপের কাজ করে। প্রত্যেক বছর প্রাকৃতিক যে আমাদের দুর্যোগ, এই দুর্যোগকে বাধা দেয় সুন্দরবন। এবং সুন্দরবন যে অর্থের এটাকে যদি টাকায় কনভার্ট করা হয়, শুধু প্রাকৃতিক, এটা আপনারা পরবর্তীতে রিটেনেও এই রেফারেন্স ব্যবহার করতে পারেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন যে আমাদের প্রত্যেক বছর সেভ করে, আর্থিকভাবে যদি এটাকে কনভার্ট করা হয়, তার মূল্য 5,000 কোটি টাকা প্রতি বছর, 5,000 কোটি টাকা। এছাড়াও এইখানে তো এটা হচ্ছে রামসার সাইট, রামসার সাইট দেখে কিন্তু আপনার এই সমস্ত জায়গায়, এই সুন্দরবন অঞ্চলে আপনি কোনো স্থায়ী অবকাঠামো তৈরি করতে পারবেন না। তারপরেও এখন সুন্দরবনের ভেতরে রিসোর্ট টিসোর্ট বিভিন্ন কিছু তৈরি করা হয়। এটা ইউনেস্কো ঘোষিত একটা বিশ্ব ঐতিহ্যের একটা পার্ট, বিশ্বের সবচেয়ে বড় এটা ম্যানগ্রোভ ফরেস্ট। সো সুন্দরবন আসলে অনেক কিছু। এবং এখন ক্যামেরা পদ্ধতিতে আমরা সুন্দরবনের করা হয়। এছাড়া আরও অনেক শিল্প আসছে বাংলাদেশের কৃষির মধ্যে, এগুলো অন্তর্ভুক্ত। বাংলাদেশের কৃষি নিয়ে আপনি যখন ডাইজেস্টে পড়তে যাবেন, দেখবেন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিছু প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানগুলোর নাম আপনি দেখে রাখবেন, মুখস্থ করবেন না। তবে এই টাইপের প্রশ্ন আসলে অবাক হওয়ার কিছু নাই যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের আন্ডারে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এখন আমি ডাইরেক্ট ডাইজেস্ট নিয়ে কথাবার্তা বলতেছি। আপনারা যেটুকুনো ডাইজেস্ট পড়তে পারেন, ম্যাক্সিমাম ডাইজেস্টেই একই টাইপের তথ্য আছে। বাট অর্থনৈতিক সমীক্ষা টাইপের বা জিডিপিতে অবদান কত, এই টাইপের তথ্য এখনই পড়ার দরকার নাই, নতুনটা আসুক তখন আমরা পড়বো আর কি। আর যা বললাম, যেমন বাংলাদেশে কি পরিমাণ আবাদযোগ্য জমি আছে, এই টাইপের তথ্য আমরা পড়বো না, কেননা এটা আমরা জানতে চাই না, এটা দরকার নাই। বাট আমরা শুরুতে একটা ধারণা নিয়েছি, ভবিষ্যতে এইগুলা নিয়ে কথাবার্তা বলতে স্পেসিফিক দরকার নাই। এইগুলা নিয়ে আমরা ম্যাক্সিমাম যেগুলা নিয়ে দাগানো আছে ম্যাক্সিমাম কথা বলে ফেলেছি। এবং আপনি আগে যখন রিডিং পড়ে আসবেন, রিডিং পড়ে আসার পরে ডাইজেস্টে তো জাস্ট তথ্য অনুযায়ী কথাবার্তা, বাট আপনি যখন আগেরটা রিডিং পড়ে আসবেন তারপরে ডাইজেস্টে আসবেন, তখন আপনার পড়তে ভালো লাগবে, কেননা ম্যাক্সিমাম জিনিস আপনি আগেই ওর মধ্যে পড়ে আসছেন। এবং ওই অনুযায়ী আমি উপরের গুলা লেখা ট্রাই করেছি। হরিধান বলে বাংলাদেশে একটা ধান আছে, এইটা হচ্ছে ঝিনাইদহের হরিপদ কাপালি। এটা নিয়ে ইউটিউবে তাকে নিয়ে একটা ব্লগও আছে। তিনি এখন বেঁচে আছেন কিনা জানি না, হয়তো বা মারা গেছেন। তিনি হচ্ছে তার ক্ষেতে প্রথমে যায় দেখেন যে একটা বিশাল বড় ধান গাছ হয়েছে। পরে সেই ধান গাছের একটা ধানকে সে আলাদা করে আবার ওই গাছের যে ধান হয়েছে সেটা আবার বুনছে, আবার হয়েছে, এইভাবে করে সে একটা নতুন প্রজাতি সৃষ্টি করছে। ওইখানে সে কোনো টেকনোলজির ব্যবহার করে নাই। এই ধানকে বলা হচ্ছে হরিধান। বাংলাদেশে হাইব্রিড ধান উৎপাদন শুরু হয় 1998 সাল থেকে, এবং উচ্চ ফলনশীলকে বলা হয় উপসি। ভাই বিভিন্ন জাতের ব্যাপার আছে, এইটা পড়তে গেলে এই পার্টটাতে আপনারা আসেন। দেখেন খরা সহিংসু জাত কোনটা, এত মনে রাখা যায় না, দুই একটা মনে রাখবেন, এইটা আসতে পারে। জিঙ্ক সমৃদ্ধ জাত, জোয়ার ভাটার জন্য জাত, তাও একটাই আবার অনেকগুলা আছে। আপনি একটা রাফ ধারণা নিয়ে রাখবেন, যেন এমসিকিউতে দেখলে আপনি আনসার করতে পারেন। আর লবণাক্ততা সহিংসু ধান, এটাও পড়া দরকার, বাট এত মনে রাখা যায় না ভাই, এত মনে রাখা যায় না। সো আমরা এগুলো এত পড়ার চেষ্টাও করব না আর কি। আর ম্যাক্সিমাম পাট নিয়ে যা এইগুলো আলোচনা হয়েছে, এইগুলো আমরা আলোচনা করেছি। বাংলাদেশে রাবার চাষ শুরু হয়েছে 1961 সাল থেকে, এইটা তথ্যটা ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম আমরা কথাবার্তা বলেছি। বিসিএস প্রিলিতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এই যে এই টেবিল যা দেখতে পাচ্ছেন, ধরেন ইরাটম কি, এক প্রকারের ধান। তারপরে নিচের কোনটি গমের জাত, কাঞ্চন। তারপরে বলতেন সিঙ্গাপুরি কিসের জাত। তারপরে আবার এইরকম আছে পাখি ছাড়া দোয়েল দিয়ে কি বুঝায়, এটা একটা গমের জাত। তো এত জাত তো মুখস্থ করা পসিবলই না ভাই। তবে আপনি কিছু ইম্পর্টেন্ট গুলাকে আমি মার্ক করে দিয়েছি, আপাতত এইগুলা পড়বেন আল্লাহর নামে। আমার কাছে মনে হয় এইগুলা আসার মতন কোশ্চেন, সেই জন্য। আর বাদ বাকিটা আপনি আল্লাহর নামে ছেড়ে দিবেন, এইগুলা ভাই মনে রাখার চেষ্টাই করা যাবে না। আর যারা একটু গ্রাম অঞ্চলের লোকজন, তারা এগুলো আসলে জানেন। যেমন ধরেন ভুট্টার যা শুভ্রা বর্ণালী, এটা আমি ছোটবেলা থেকেই জানি।
কলার জাত যে সিঙ্গাপুরি, অগ্নিশ্বর, কানাইবাসী, এগুলো আমরা ছোটবেলা থেকে জানতাম। কিন্তু যারা এরকম জানেন না তারা একটু এইগুলা এক্সট্রা এটার মধ্যে একটু পড়তে হবে। যতগুলা প্রতিষ্ঠান নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম তার অবস্থান বা তার সদর দপ্তর বা তার প্রধান কার্যালয় কোথায় সব পড়া লাগবে না, বাট কয়েকটা তথ্য পড়া লাগবে যেগুলো আমি মার্ক করে দিয়েছি। আর আর যেগুলো এগুলো নিয়ে আমি সবই কথা বলেছি, এগুলো নিয়ে সবই কথা বলেছি। ম্যাক্সিমাম জিনিস নিয়েই কথাবার্তা হয়েছে। পরিবেশ নিয়ে তো কথাবার্তা চলে আসবে। বেলা এবার খুবই ইম্পর্টেন্ট, কেননা আমাদের বেলার যে এক সময়কার মানে প্রধান নির্বাহী ছিলেন রিজওয়ানা হাসান, তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন্ট্রিম গভর্নমেন্টের তিনি একজন উপদেষ্টা। তো এই ইন্ট্রিম গভর্নমেন্ট থাকা পর্যন্ত যদি আপনাদের প্রশ্ন আসে তো বেলা একটা খুবই ইম্পর্টেন্ট। সো বেলার টোটাল পার্টটাই আমি মার্ক করে দিয়েছি। বেলা হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। ওই যে আপনি সুন্দরবনে যায় দুই একটা গাছ কেটে ফেলবেন, বেলা এটা নিয়ে মামলা করবে যে এনভায়রনমেন্টাল লয়ার্স। আরও একটা ব্যাপার আপনাদেরকে বলি, আপনারা প্রত্যেক বছর দেখেন যে হাওর অঞ্চলে বাঁধ বাঁধ ভেঙে আপনার ইন্ডিয়া থেকে পানি ঢুকে প্রচুর মানুষের ফসল টসল নষ্ট হয়, এগুলা নিয়ে প্রচুর সমালোচনা হয়। এই সমস্ত জায়গায় সরকার চাইলেই স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারবে না, কেননা এইগুলো হচ্ছে রামসার সাইট, তারপরে এইগুলো হচ্ছে মানে এখানে স্থায়ী কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাবে না। তাহলে যে পরিবেশবাদী আন্দোলন যারা আছে, বেলা বলেন, আন্তর্জাতিক পরিবেশকারী গোষ্ঠী সরকারকে আইনি জটিলতার মধ্যে ফেলে দিবে। এই জন্য প্রত্যেক বছর অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয় এবং এই বাঁধ প্রত্যেক বছরই ভেঙে যাবে, কৃষকের ফসল নষ্ট হবে। এবং এইখানে প্রশাসন খুবই তৎপর থাকে। এইরকম একটা বাঁধ বাঁধার টাইমে আমি একবার টাঙ্গুয়া হাওরে গিয়েছিলাম, আমাদের এক বড় ভাই ছিলেন, তিনি তখন ওইখানকার এসি ল্যান্ড। তো রাত প্রায় আমাদের যেতে যেতে 2টা মতন বেজে গেছে, তো ভাই এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। তা তিনি আমাদেরকে নিয়ে যেখানে আমরা থাকবো সেখানে নিয়ে গেল। তিনি সেখানে নিয়ে আমাদেরকে রেখে তিনি বলতেছে যে তোরা থাক, আমার একটু জরুরি কাজ আছে, আমাকে হাওরে যেতে হবে, হাওরের বাঁধ ভেঙে যেতে পারে আজকে। তা আমি বললাম যে ভাই রাত 2টা বাজে, আপনি এখন যাবেন? বলতেছে আমি তো আইসি তোদেরকে রিসিভ করার জন্য, ইউনো স্যার এখন ওই জায়গা উপস্থিত আছে। মানে রাত 2টা বাজে ইউনো এখানে স্টিল উপস্থিত আছে। কেননা সরকারি যদি কোনো কর্তৃপক্ষ আসলে এখানকার নিউজ নিতে চায় তাহলে ইউনোর মাধ্যমে নিউজ নিবে, এবং ইউনো সর্বোচ্চ কাজ করতেছে। ওইখানে অ্যাকচুয়ালি স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা পসিবল না। এই যে এই টাইপের এনভায়রনমেন্টের অনেক ব্যাপার স্যাপার আছে, যে কোনো জায়গায় আপনি যে কোনো কিছুই আপনি তৈরি করতে পারবেন না। জিআই পণ্য নিয়ে, জিআই পণ্য হচ্ছে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যে আন্তর্জাতিক অর্গানাইজেশন। আর বাংলাদেশের হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এইটা মূলত হচ্ছে জিআই পণ্য দেয়। জিআই পণ্য একটা বাংলাদেশি আর কি। উইপো দেয় হচ্ছে স্ট্যান্ডার্ড, যে এই স্ট্যান্ডার্ডে জিআই পণ্য দিতে হবে। আর ডিপিডিটি এইটা অ্যাকচুয়ালি ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে জিআই পণ্য দেয়। সো নতুন নতুন জিআই পণ্য রোজ অ্যাড হয়, এই জন্য জিআই পণ্য নিয়ে আমরা এত বেশি না, এই চার্টের কিছুই পড়া লাগবে না জিআই পণ্য। তবে দুই একটা মেইন জিনিস আপনারা দেখে রাখতে পারেন, কত সালে হয়েছে এগুলা কিছুই জানার দরকার নাই, কিছুই জানার দরকার নাই। 2013 সালে বাংলাদেশ জিআই পণ্য আইন পাশ করে এবং এটার বিধিমালা 2015 সালে। জাস্ট এতটুকু তথ্য আপনারা জানবেন। এই হচ্ছে টোটাল কৃষি নিয়ে সিলেবাস। তবে আমি আপনাদেরকে বলি, একবার পড়লে কিছুই হবে না। এইটা আপনারা উপরের অংশটুকু রিডিং করবেন একবার, তারপরে ডাইজেস্টে যাবেন একবার, ডাইজেস্ট থেকে এসে আবার উপরেরটা রিডিং করবেন, এরপরে পরীক্ষা দিবেন। এবং শিডিউল অনুযায়ী এই লেকচারের পরেই যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী এই টপিক থেকে পরীক্ষা হবে। এবং পরীক্ষা আগের দিন আমি খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়ার ট্রাই করব, আমি খুবই এক্সাজারেটেড কোনো তথ্য দেওয়ার ট্রাই করব না। আমরা বলেছি শুধু ডাইজেস্ট পড়ব, ডাইজেস্টের সাথে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করব, যেমন এই যে লেকচার শিটগুলো অ্যাড হবে, পরীক্ষার যে সলিউশন শিট এইগুলো অ্যাড হবে, বিভিন্ন কিছুর একটা কম্বাইন্ড চেহারা হবে এটা। আমরা ডাইজেস্টের বাইরে আলাদা কোনো বই পড়বো না, বাট ডাইজেস্টই পড়বো, একটু ভিন্ন আঙ্গিকে পড়বো। সো দ্যাটস ওয়াই আমাদের মানে মানে মিস ইন্টারপ্রিয়েট করলে কিন্তু একবারে চলবে না। দুজনের সাথে কথা বলবো, কেননা আজকে মাঝখানে অনেক ডিস্টারবেন্স গিয়েছে। দুজনের সাথে কথা বলি। মেহেদী হাসান কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার ওই যে আমি বলতে চাইলাম স্যার, সাধারণ বিজ্ঞান নিয়ে। হুম কারণ হচ্ছে স্যার লাস্ট দুইটা বিসিএস এ দেখা যাচ্ছে বিজ্ঞান পার্টটা একটু কঠিন হচ্ছে। হুম। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের ডাইজেস্ট পড়লে কি ডাইজেস্ট কাভার বলে হবে যে? বিজ্ঞানের জন্য কখনোই যথেষ্ট না। আমি বলবো যে বিজ্ঞানের জন্য ডাইজেস্টের বাইরে আপনি কি পড়তে পারেন হ্যাঁ স্যার, প্রিলিমিনারির ওইটা জন্য? একটু বলুন। এটাও তো একটা কোশ্চেন, তাই না? হ্যাঁ। এই জিনিসও তো নাই আমাদের, আছে কি? না স্যার। সো সে দ্যাটস ওয়াই আমি বলবো যে ওইটা পড়বেন, বাট ওর রিলিভেন্ট কিছু ইনফরমেশন যদি আপনি গেদার করতে পারেন নিজের মতন করে পড়বেন। বাট এইরকম আমি কোনো বই রেফারেন্স দিতে পারবো না যে এসএসসির বই পড়েন, ইন্টারমিডিয়েটের বই পড়েন, এইগুলা কখনোই ঠিক না। মানে পড়ে কখনোই পসিবল না অ্যাকচুয়ালি। তো বিজ্ঞানের প্রশ্ন কোশ্চেন খুবই কঠিন হবে, বিগত বছরগুলোতে কোশ্চেন কঠিন হচ্ছে। সায়েন্সের পোলাপানি পারে না কিন্তু ভাই, মানে সায়েন্সের আচ্ছা। পোলাপানের জন্য 10 পাওয়া অনেক কঠিন। তো সেক্ষেত্রে ডাইজেস্টটা ভালো মতন পড়েন আর প্রচুর পরীক্ষা দেন, পরীক্ষা টরীক্ষার মাধ্যমে কিছু তথ্য গ্যাদার করার ট্রাই করেন আমার দৃষ্টিতে আসলে। কিন্তু আমি বলবো যে অমুক বই পড়েন তমুক বই পড়েন, এরকম কোনো বই আসলে কম্প্যাক্ট কোনো বই নাই। আর এইরকম একটা বিসিএস এর প্রত্যেকবার নিত্য নতুন কোশ্চেন আসে। সো এরকম একটা বই তৈরি করাও আমার মনে হয় খুবই কঠিন হয়ে যাবে, তৈরি করা পসিবল হবে কিনা জানিও না। মামুন হুসাইন কথা বলেন তো ভাই। ভাই, গত ক্লাসের একটা প্রশ্ন ছিল বলেন। প্রাচীন সাহিত্যের প্রাচীন পাঠ থেকে আর কি। হুম হুম যে ভূসুক উপাস 6 নম্বর যে পদটা ছিল, যে আপনা মাংসে হরিণা বৈরী, হুম ওর হুম একটা ব্যাখ্যা ছিল, যে আধ্যাত্মিক ব্যাখ্যা, যে হুম আত্মশুদ্ধির জন্য নামই একমাত্র উপায়। হুম। এটা আমি আসলে কোনোভাবে রিলেট করতে পারতেছি না, যে আধ্যাত্মিক ব্যাখ্যাটা এই কিভাবে আসলো। আধ্যাত্মিক ব্যাখ্যা ভাই, এটা তো মানে এইটা আসলে এইটা দিতে পারে হচ্ছে ধরেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমারদের মতো লোকজন, এরা দিতে পারে। মানে আমি খুবই দুঃখিত ভাই। আপনারা একটু, আপনি এটা নিয়ে একটু গুগল টুগল করেন তো যে বাংলাবিদ কেউ এরকম কোনো ইয়ে দিছে কিনা যারা বাংলায় খুবই এক্সপার্ট। আর ধীরে ধীরে পরীক্ষার সিস্টেমকে আমি আরো আপগ্রেড করব। আম, আসলে আপগ্রেড করার প্রসিডিউরের মধ্যেই আছি, লেকচার নোট সবকিছুই ধীরে ধীরে আপগ্রেড করব। সো আপনারা সাথে থাকেন, পড়তে থাকেন ভাই প্রচুর। সো নেক্সট দিন পরীক্ষা পর্যন্ত প্রচুর পড়েন, এবং পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে লেকচারের উপরের অংশ পড়বেন, লেকচার কথাবার্তাগুলো, এরপরে ডাইজেস্টে যাবেন। আপনারা অ্যাপ থেকে দুই একটা পরীক্ষা দিবেন, আবার ডাইজেস্ট পড়বেন, এবং এইগুলা নিয়ে প্রচুর গল্প করবেন বন্ধুদের সাথে। প্রচুর গল্প করবেন কি শিখলেন, আর প্রচুর পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে 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 এক সময় আপনি দেখবেন যে এই বিষয়ে আপনার অনেক তথ্য তৈরি হয়ে গেছে, অনেক তথ্য তৈরি হয়ে গেছে, এবং এগুলা সহজ লাগবে, এত কঠিন কোনো কিছু না। গদ্য আকারে অনেক কিছু লেখার ট্রাই করেছি, এত কঠিন লাগবে না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।